ধাক্কা খাওয়ার পর, দিল্লিতে ধাক্কা খাওয়ার পর, কমে যাওয়ার পর, আবার বাংলায় গোহারা হারার পর একটা ফুটি ফাটা অবস্থা। দিল্লিতেও যেরকম, বাংলাতেও একই। আমরা তো বারবার বলে এসেছিলাম এই বিজেপির ভেতরে কিছু নেই, গোষ্ঠীবাজি চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, একটা অংশ গিয়ে পার্টিটাকে হাইজ্যাক করে নিয়েছে। মানুষের সঙ্গে যোগাযোগ নেই, বাংলার কোনো উপকারে আসে না, শুধুমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ভেসে থেকে এদের রাজনীতি। ধাক্কা খাওয়ার পর, দিল্লিতে ধাক্কা খাওয়ার পর, কমে যাওয়ার পর, আবার বাংলায় গোহারা হারার পর একটা ফুটি ফাটা অবস্থা। দিল্লিতেও যেরকম, বাংলাতেও একই। আমরা তো বারবার বলে এসেছিলাম এই বিজেপির ভেতরে কিছু নেই, গোষ্ঠীবাজি চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, একটা অংশ গিয়ে পার্টিটাকে হাইজ্যাক করে নিয়েছে। মানুষের সঙ্গে যোগাযোগ নেই, বাংলার কোনো উপকারে আসে না, শুধুমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ভেসে থেকে এদের রাজনীতি, কুৎসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এজেন্সির রাজনীতি। তো ফলে মানুষ হারিয়ে দিয়েছেন। এখন দিলীপ ঘোষ এই কথা বলছেন। দেখুন, দিলীপ ঘোষ আমাদের বিরুদ্ধ দলে, বিজেপিতে, ওনার আমরা বিরোধী, এবং এটা একটা আদর্শগত লড়াই, আইডিওলজিক্যাল ব্যাটল। কিন্তু দিলীপ ঘোষ যে কথাটা বলছেন তার মধ্যে তো কোনো ভুল নেই। তার কারণ তাকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার করা হয়েছে। একজন সাংসদ 5 বছর একটা কেন্দ্রে থাকলেন, তারপরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার প্রবল অনিচ্ছায় তাকে সরিয়ে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। সেই জায়গাটাতে তিনি হারলেন, তার পুরনো জায়গাও হেরে গেল। এতে তৃণমূলের আমরা খুবই আনন্দিত। তো বিজেপির মধ্যে এখন এই কাদা ছুড়ি হবে তো স্বাভাবিক। একের পর এক বিজেপি নেতারা আমরা দেখতে পাচ্ছি তারা এখন সব বলছেন। তো এই বিলম্বিত বোধোদয় কেন? আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, আমরা যখন বলছিলাম গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারেন না। ওই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, কয়েকটা টুকরো। তো তখন তো ওনারা আমাদের সমালোচনা করতেন। তো এখন সব বিজেপি যা যা সব ভেতর থেকে এক একজনের বক্তব্য শোনা যাচ্ছে, তাতে প্রমাণিত হচ্ছে যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। যত দিন যাবে আরো খারাপ হবে। ওটা সাইনবোর্ড নয়, আরো ছোট, ওটা ভিজিটিং কার্ড হয়ে গেছে। ফলে এই গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির এটা অনিবার্য পরিণতি ছিল, ব্যর্থতা অনিবার্য ছিল। আর ব্যর্থতা হলেই কাদা ছোঁড়াছুড়িটা শুরু হবে, এই গোষ্ঠীবাজি নগ্নভাবে প্রকাশ্যে চলে আসবে। এ তো স্বাভাবিক ছিল। তৃণমূল তো এটা গোড়ার থেকে প্রকাশ্যে বলে এসেছে। এনডিএর বৈঠকে মোদী বলছেন যে শরিকদের সম্মতির ভিত্তিতেই সরকার চলবে এবং সংখ্যাগরিষ্ঠতা নয়, সবার সম্মতিতেই সরকারটা চলবে। দেখুন, নরেন্দ্র মোদীর আজকের দিনের বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি গত কবছর ধরে আত্মনির্ভরতার জ্ঞান দিয়ে এলেন, তাকে একটি পরনির্ভর সরকার তৈরি করতে হচ্ছে। আত্মনির্ভর জ্ঞান এত দিয়েছেন যে তাকেই একটা পরনির্ভর, শরিক নির্ভর সরকার তৈরি করতে হচ্ছে। এবং আমরা রাজধানীর অলিন্দ থেকে যা স্পন্দন পাচ্ছি, তাতে নরেন্দ্র মোদী যদি বা শপথ গ্রহণ করে সরকার গঠন করেন, এই সরকার কোনো অবস্থায় স্থায়ী সরকার হবে না। সম্পূর্ণভাবে কয়েকজনকে কিছু তাদের দাবি, কিছু দরাদরি, কোনোভাবে ফাঁক ভরাটের চেষ্টা করে একটা নড়বড়ে সরকার তৈরি করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। এই সরকার স্থায়ী হবে না। এই সরকার অদূর ভবিষ্যতেই চরম নাটকীয় চোরাস্রোতের মধ্যে পড়বে। এই সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। রবিবার শপথ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু তার আগে মন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি চলছে। 6টা দপ্তর চাইছে চন্দ্রবাবু নাইডু, তাকে 4টে দেওয়া হবে বলে যেটা সূত্রমার বললেন। দেখুন, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, এখানে আমরা কোনো মন্তব্য করাটা কোনো সমীচীন নয়। কিন্তু এই যে আমরা আবার বলছি যে 400 পাবে এনডিএ, হলো না। বিজেপি একাই গরিষ্ঠতা পাবে, হলো না। মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছেন। আমি আবার বলছি, আত্মনির্ভর 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 এই কথাটা নরেন্দ্র মোদী বলতে বলতে আজকে তিনি পরনির্ভর হয়ে গেছেন। আজকে তাকে
যাদের সঙ্গে ঝগড়া ছিল একসময়, নীতিশ কুমার প্রণাম করতে যেতে হচ্ছে, চন্দ্রবাবু নাইডু যাকে অ্যারেস্ট করাতে হচ্ছিল তাকে পাশে বসে জামাই আদর করতে হচ্ছে। ফলে সব দিক দিয়ে কোনো ক্রমে ক্ষমতাটা রাখার জন্য এত রকম জায়গায় আপোষ করতে হচ্ছে যে এই আপোষের সরকার, নড়বড়ে সরকার, দরাদরির মাধ্যমে গড়ে ওঠা সরকার, আরও যা যা ইনফরমেশন আসছে, এটা নড়বড়ে সরকার। এই সরকার কয়েকদিনের মধ্যেই নাটকীয় চোরাস্রোতের মধ্যে পড়তে চলেছে। যদি সরকারটা শরিক নির্ভর, জোট নির্ভর সরকার আদৌ নরেন্দ্র মোদী শপথ অবধি জানো, তাহলেও এই সরকারের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অনিশ্চিত। নীতিশ কুমার, যিনি রাজনীতিতে পল্টুরাম বলে পরিচিত, তিনি আজকে বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছেন যে পূর্ণ মেয়াদ মোদী সরকারের সঙ্গে থাকবেন, ইধার উধার করে লাভ নেই বলে তার বক্তব্য। দেখুন, কেউ যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকে সেটা তাদের ব্যাপার, এরা সিনিয়র নেতা, আমরা কাউকে এই মুহূর্তে কোথাও কোনো ছোট করতে চাই না। কিন্তু অতীতেও যতবারই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি মাঝপথে অসম্পূর্ণই থেকে গিয়েছে। ফলে প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গ, এটা কোনো কোনো দলের রাজনীতিতে একটা স্বাভাবিক গতি প্রকৃতি হয়ে গিয়েছে। ফলে এই প্রতিশ্রুতিগুলিকে সাময়িক বিবৃতি হিসেবে ধরে রাখাই ভালো। এই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক সমীকরণ ভাবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী আজকে বৈঠকে এটাও ইঙ্গিত করে যে 2029 অব্দি তিনি থাকবেন, কিন্তু তার বয়স তো সামনের বছর 75। দেখুন, ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে এক এক রকম নিয়ম শুনি। কখনো লালকৃষ্ণ আদবানিজি, মুরলী মনোহর যোশীজির জন্য তখন মার্ক দর্শন মণ্ডলীতে পাঠিয়ে দেয়া হয়। আবার নরেন্দ্র মোদী যা হিসাব দিচ্ছেন যে তিনি অনেক দিন এসব থাকবেন এসব দিচ্ছেন। অ্যাকচুয়ালি উনিও জানেন একটা অনিশ্চিত সরকার ধরছেন। উনি নিজেই জুন মাসে বসে জানেন না ডিসেম্বর অবধি প্রধানমন্ত্রী থাকবেন কিনা। সেই কারণে একটা কৃত্রিম আত্মবিশ্বাসের মোড়ক বাকিদের মধ্যে ঢুকিয়ে দিতে এই 29 সালের গল্প বলছেন। জুন মাসে বসে ডিসেম্বরের গ্যারান্টি উনি দিতে পারবেন না যে ডিসেম্বরে উনি প্রধানমন্ত্রী থাকবেন কিনা, এই সরকার থাকবে কিনা। উনি সেখানে শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাব থেকে অতিরঞ্জিত একটা ভোকাল টনিক, একটা রাজনৈতিক ইঙ্গিত দিয়ে বাকিদের যেন বোঝাতে চাইছেন সব ঠিক হ্যায় কিন্তু কুছ ভি ঠিক নেই হ্যায়। এটাই হচ্ছে এই সরকারের অন্দরমহলের খবর।